লেখিকা মনীষা ব্যানার্জির পাপ বাপকেও ছাড়ে না। সরোজিনী আজ শ্বশুর বাড়ি থেকে চলে এলো। সরোজিনীর বিয়ে হয়েছিল 3 মাস আগে, অর্থাৎ বৈশাখ মাসে। একটু বেশি বয়সে বিয়ে হয় সরোজিনীর, কারণ রূপ ছিল না তার। ছোট বোন দেখতে ভালো হওয়ায় তাকে দেখতে এসে বোনকে পছন্দ করে, তাই তার মা বাবা ছোট বোনের বিয়ে দিয়ে দেন আগেই। ওরা 3 বোন, সরোজিনী মেজো, তাই তার মা বাবা ভাবে যার হয়ে যায় সেটাই ভালো। কিন্তু আপাতত ভালো দেখতে গিয়ে সরোজিনীর কপালে আরো দুর্ভোগ নেমে আসে। পাত্রপক্ষ দেখতে এলে ছোট বোনের আগে বিয়ে হয়ে যাওয়ার জন্য সবাই একটু সন্দেহের চোখে দেখতে লাগলো ব্যাপারটা। একে সুন্দরী নয়, বয়স বেশি, তার উপর লোকের তির্যক সন্দেহ ওর বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়। অবশেষে সরোজিনীর বড়দির যেখানে বিয়ে হয়েছিল সেখান থেকে একটা সম্বন্ধ আসে। ওর দিদির শ্বশুর বাড়ির পাশের বাড়ির আত্মীয় হয় পাত্রপক্ষ। বড়দিদি কমলিনী বাবাকে বলে, পাত্রেরা 3 ভাই, পাত্র অশোক মেজো ভাই, চাকুরি পায়নি তাই নিজেদের জমিতেই চাষবাস করে। বড় দাদা একটা জুট মিলে চাকরি করে, আর ছোট ভাই পড়াশোনা করে। পাকা একতলা বাড়ি। ছেলের দাদা বৌদি দেখে গেল, পছন্দ হয়েছে। দাদা বলল, আমার ভাই যদি পরে আসে মেয়ে দেখতে বলে দেব, যদিও আমরা পছন্দ করলে ওর আপত্তি হবে না। আর মা বাবার বয়স হয়েছে, তারাও আসবেন না। ছেলে এসে একদিন দেখে গেল বন্ধুকে নিয়ে, সম্মতি জানিয়ে দিয়েছে বড় বোন কমলিনীকে দিয়ে। বিয়ে হয়ে গেল। খুব বেশি 15 টাকা বা গহনা চায়নি তাই। সরোজিনী বহু আকাঙ্ক্ষিত শ্বশুর বাড়ি এলো। মনে মনে ঠিক করেই এলো, সকলের মন জয় করে স্বামীকে ভালোবেসে শ্বশুর ঘর করবে। তার রূপ নিয়ে যেন কেউ কোনো কথা না বলতে পারে। সে যে কুৎসিত তা নয়, উজ্জ্বল শ্যামবর্ণা রং, মুখশ্রী খুব খারাপ নয়, দোষের ভিতর চেহারাটা একটু ভারিক্কি। বউ বরণের সময় কানে এলো সরোজিনীর কেউ কেউ বলছে, ও বাবা, বয়স হয়েছে মেয়ের, বড় বউ ওর থেকে ছোট মনে হচ্ছে। সরোজিনীর মনটা খারাপ হয়ে গেলেও মনকে বোঝায়, সত্যিই তো আমি মোটা, মিথ্যা তো বলেনি। আর বড় বউ সত্যি ছিপছিপে চেহারার, তার বয়স বোঝাই যায় না। যাক, বউ বরণ মিটে গেল। একে একে সব আচার অনুষ্ঠান মিটে গেল 2 দিন ধরে। টুকরো টুকরো মন্তব্য কানে এলেও সরোজিনী তা পাত্তা দিল না। সে মনের দিক থেকে নিজেকে খুব শক্ত রেখেছে। ফুলসজ্জার দিন বড় বউ ওদের ঘরে ঢোকাতে এসে বলে, বেঁধে রেখো আমার ঠাকুরপোকে, ওর আবার পালানোর স্বভাব আছে। সরোজিনী হেসে ফেলে। বড় বউ সুনয়না বলে, আজ হাসছ তো, পরে বুঝবে আমি ঠিক বলেছি। কি ঠাকুরপো বলো, আমি মিথ্যা বলেছি? অশোক বলে, তোমার বাজে বকা শেষ হলে এখন যাও। সুনয়না 2 গ্লাস দুধ এনেছে, বলে, দেখো শাশুড়িমা 1 গ্লাস দুধ দিয়ে বলেছিল তোমাদের 2জনকে খাওয়াতে। আমি জানি অশোক কারোর এঁটো খায় না, তাই তোর জন্য এই ছোট গ্লাসে করে আলাদা করে দুধ রাখলাম, খেয়ে নিস। আর ওটা ঠাকুরপোকে দিবি, বুঝেছিস? আমি এখন চললাম। সুনয়না চলে গেল। সরোজিনী দুধের গ্লাসটা অশোকের দিকে এগিয়ে দেয়। অশোক বলে, তোমারটা তুমি খাও আগে, আমার দুধ খেতে ভালো লাগে না। না না, তুমি খাও, না হলে বৌদি রাগ করবে, এটা নিয়ম, বৌদি বলল না। সরোজিনী কথা না বাড়িয়ে দুধটা খেয়ে নেয়। অশোক বলে, সারাদিন অনেক ধকল গেছে, শুয়ে পড়ো। সরোজিনী ভাবে, এই দিনটা সকলের কাছে শুনেছে স্বামী স্ত্রীর কাছে বহু আকাঙ্ক্ষিত বিশেষ দিন একটা। তবে অশোক এ কথা বলছে কেন? কোনো কথাই কি নেই আমার সাথে? নাকি আমাকে পছন্দ নয়? কিন্তু তাহলে বলেনি কেন? বিয়েই বা করলো কেন? এইসব ভাবতে ভাবতে ওর চোখ ঘুমে বুঝে আসে, এত ঘুম পাচ্ছে কেন? তবে কি সত্যি সারাদিনের ধকলে এমন হচ্ছে? ঘুমিয়ে যায় সরোজিনী। অশোকও শুয়ে ঘুমিয়ে যায়। সকালে উঠে দেখে অশোক আগেই উঠে পড়েছে, বাড়ির সবাইও উঠে গেছে। ও লজ্জা নিয়ে তাড়াতাড়ি উঠে আসে রান্নাঘরে, বলে, ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, ও কখন উঠে পড়েছে বুঝতে পারিনি, আমাকে ডাকেও নি। কিরকম বলো দিদি ভাই, লজ্জা করে না? সুনয়না বলে, ঠিক আছে, প্রথম দিন হতেই পারে। কি বললো রে আমার ঠাকুরপোটি? কিছু বলেনি, আমার ঘুম পেয়েছিল খুব, তাই ঘুমিয়ে পড়েছিলাম। সুনয়না মুখ টিপে হেসে বলে, তাই বুঝি? সরোজিনী সমস্ত কাজই পারে, সুনয়নার হাতে হাতে কাজ করে দেয়। শাশুড়ি বলে, বেশ ভালো, সব কাজই তো পারো দেখছি। সুনয়না বলে, আর আপনাকে কোনো কাজ করতে হবে না, ওই আমার সাথে সাথে কাজ করবে। সরোজিনী দিনের বেলা সুনয়নার সাথে কাজ করে এতটাই ক্লান্ত থাকে যে রাতে অশোকের সাথে ভালো করে কথাই বলতে পারে না।
সরোজিনী সুনয়নাকে বলে, আমাকে রোজ দুধ দিও না দিদি ভাই, আমার ভালো লাগে না দুধ খেতে। কিন্তু এ বাড়িতে আমরা সবাই রাতে দুধ খাই, আর তুই খাবি না, আমার খারাপ লাগবে। সরোজিনী বলে, দিদি তুমি কষ্ট পেও না, আমি তো ইচ্ছে করে খাচ্ছি না, তোমরা খেতে দিচ্ছ না তা তো নয়। শাশুড়িমা বলেন, শরীরটা ঠিক থাকবে, খাও। সরোজিনী ভাবে কত ভালো এরা, আমার ভালোর জন্য কতবার করে বলছে। সুনয়না বলে, এরপর শরীর না ঠিক থাকলে, ছেলেপুলে হলে মানুষ করবে কি করে? সরোজিনী হাসে আর ভাবে, স্বামী এখনো সহজভাবে মিশলই না, কাছেও টেনে নেয়নি একদিনও, আর আমার ঘুমও যেন বেড়ে গেছে বিয়ের পর। কাজ সেরে বিছানায় শুলেই রাজ্যের ঘুম আসে চোখে। আজ কিছুতেই ঘুমাবো না, ঠিক জেগে থাকবো, ওকে সঙ্গ দেব। কিন্তু সরোজিনীর কি যে হয়েছে। দুপুরে অশোক খেতে বসলে সরোজিনী পাশে বসে খেতে দেয়। সুনয়না বলে, আগে আমি খেতে দিতাম বলে ঠাকুরপো কম ভাত খেতে, এখন দেখছি একটু বেশি ভাত খাচ্ছ। সরোজিনী বলে, মা বলে গল্প করতে করতে খেলে বেশি খাওয়া হয়, তাই বুঝি। আমি ভাবলাম বউয়ের দেওয়া ভাত বোধহয় বেশি মিষ্টি। হেসে ওঠে সুনয়না। অশোক বলে, তোমার হাতের থেকে নয় গো বৌদি। সুনয়না বাপের বাড়ি গেছে মায়ের শরীর খারাপ বলে, অশোক নিয়ে গেছে, কারণ দাদার ছুটি নেই। আজ সরোজিনী সব কাজ করে রান্না করে শ্বশুর শাশুড়িকে খেতে দেয়, রাতে সবাইকে দুধ দেয়। আজ আর নিজে ইচ্ছে করে খায় না। শাশুড়িমা বলেন, আজ অনেক কাজ করেছো, রাতে সকাল সকাল শুয়ে পড়ো। কিন্তু সরোজিনীর আজ কিছুতেই ঘুম আসছে না, অথচ রোজ ঘুমিয়ে পড়ে। আজ বিছানাটা ফাঁকা, তাই কি? কিন্তু আমার সাথে তো ওর কোনো অভ্যেস এখনো তৈরি হয়নি। পরের দিন সুনয়নার অশোক ফিরে এলো। শাশুড়িমা বলেন, বড় বৌমা তুমি দুদিন থেকে এলেই তো পারতে মায়ের সেবা করতে, আপনাদের অসুবিধা হবে বলে তো চলে এলাম। না গো, নতুন বৌমা সব দিক সামলে নিয়েছে একা হাতে, আমাদের কোনো অসুবিধা হয়নি। সুনয়না বলে, তাই বুঝি? তা বড় মেয়ে পারাটাই তো উচিত, স্বাভাবিক, বাচ্চা মেয়ে তো আর নয়, না পারলেই অবাক হতাম। সুনয়না নিজের ঘরে চলে যায়। রাতে সরোজিনী সবাইকে খেতে দেয়। আজ আর সুনয়না রান্নাঘরের দিকে আসেনি। রাতে সরোজিনী রান্নাঘরের সব কাজ সেরে শ্বশুর শাশুড়িকে ওষুধ দিয়ে নিজের ঘরে আসে। অশোককে বলে, তুমি কি ঘুমিয়ে গেছো? অশোক বলে, হ্যাঁ ঘুম এসেছে। সরোজিনী বলে, গতকাল আমার একদম ঘুম হয়নি। কেন? কিরকম ফাঁকা লাগছিল, ভয়ও করছিল একটু। ভয়ের কি আছে, দাদা তো নাইট ডিউটি থাকে কতদিন, বৌদি তো একা থাকে, ভয় পায় না তো। আসলে এই প্রথম একলা এ বাড়িতে ছিলাম বলে হয়তো, পরে ঠিক অভ্যেস হয়ে যাবে। যাক, এখন ঘুমাও তো, কাল যখন ঘুম হয়নি। আমার খুব ঘুম পেয়েছে। অশোক পাশ ফিরে শুয়ে পড়ে। সরোজিনী ভাবে, অশোক কি আমাকে এড়িয়ে চলছে, নাকি আমাকে পছন্দ নয়, শুধু শুধু আমাকে বিয়ে করেছে কেন? অষ্টমঙ্গলায় গিয়েছিলাম যখন, পাড়ার বন্ধুরা কত কথা বলছিল স্বামীর সোহাগ করা নিয়ে। আমার জীবনে সেসব কিছু তো কোনোদিন ঘটছে না, কেন? এসব নানা চিন্তা ভিড় করে আসে মাথাতে। আমি তো একটা মেয়ে, লজ্জা তো আমার হওয়ার কথা। ও কি লজ্জা পাচ্ছে, কিন্তু কেন? তবে কি? পাশের গ্রাম থেকে অশোকের মায়ের সই ও তার মেয়ে রুমা প্রায় আসতো ওদের বাড়ি। অশোকের দাদা অলোক, ছোট ভাই পুলক খুব আনন্দ পেত রুমাকে পেয়ে। ওদের কোনো বোন বা দিদি ছিল না, তাই রুমাকে সবাই খুব ভালোবাসতো। রুমা অশোকের সমবয়সী, একই ক্লাসে পড়তো, তাই দুজনের ভিতর বন্ধুত্ব হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি। একসাথে খেলাধুলাও করতো সবাই। যে কদিন ওরা থাকতো খুব আনন্দে কাটতো ওদের। চলে গেলে মন খারাপের পালা আসতো সবার মনেই। আস্তে আস্তে সবাই বড় হয়ে যায়। কিছুদিন পর রুমার বাবা মারা যায়। আয় করার মতো আর কেউ ছিল না, তাই ওদের অবস্থা পড়তে থাকে। রুমার বিয়ের ঠিক হয়, ওরা সবাই সেখানে যায়। কিন্তু বিয়ের দিন 15 টাকা দিতে না পারায় ছেলের বাবা বিয়ের অনুষ্ঠান থেকে পাত্রকে তুলে নিয়ে যায়। রুমার মা পাত্রের বাবাকে হাতে পায়ে ধরে অনেক অনুরোধ করে বলে, পরে সব টাকা দিয়ে দেব, বিশ্বাস করুন আমার এই বাড়িটি এখন আছে। কিন্তু তিনি রাজি হলেন না। রুমা অরক্ষণীয়া হয়ে বাড়িতে থাকলে নানান জনে নানান কথা বলতে থাকে। রুমার মা সেসব সহ্য করতে না পেরে মানসিক রোগী হয়ে যায়। সংসার প্রায় অচল। অশোক ওদের সাহায্য করত, কিন্তু ও নিজে চাকরি করে না, তাই বিশেষ কিছু যে দিতে পারে তাও নয়। এইভাবে চলতে চলতে একদিন রুমার মাও মারা গেলেন। রুমা হয়ে গেল একা। অশোক ওকে সাহায্য করার জন্য যেত। অশোক ভুলতে পারেনি ছোটবেলার বন্ধুত্বের কথা, কিশোর বেলায় না বলা প্রেমের কথা। এখন পরিণত মানুষ ওরা, দুজন দুজনকে খুব ভালোবাসে। রুমা বলে, অশোক তুমি আমাদের বাড়ি আসো বলে নানান লোকে নানান কথা বলে, তুমি আর এসো না। আমার জন্য তোমার জীবন নষ্ট হোক তা আমি চাই না।
অশোক বলে, আমি মায়ের সাথে কথা বলবো, আমি তোমাকে বিয়ে করতে চাই। রুমা বলে, মাসি কোনোদিন চাইবে না, আমি অরক্ষণীয়া, কাজেই আমার সাথে বিয়ে দিলে তোমাদের সংসারে অমঙ্গল হবে, সবাই এ কথা বলে। অশোক বলে, মাকে বোঝাবো। অশোক মাকে সে কথা বলে, কিন্তু ওর মা তাতে রাজি হয় না। পরিষ্কার জানিয়ে দেন ওই অপয়া মেয়েকে কিছুতেই বাড়ির বউ করতে পারবেন না। অশোকের নিজের কোনো চাকরি নেই, বাবার জমিতে চাষবাস করে, তাই মায়ের অমতে রুমাকে বিয়ে করে সংসার পাততে পারল না। তবুও তার সাথে সম্পর্কটা কিন্তু রয়েই গেল, কারণ প্রথম প্রেম সে ভুলতে পারল না। তবে যদি রুমার বিয়ে হয়ে যেত তখন হয়তো অন্যরকম কিছু হতো। তখনও তো অশোক অত জড়িয়ে পড়েনি ওর সাথে, বলাই হয়নি রুমাকে ভালোবাসার কথা। এদিকে গ্রাম ঘর কোনো কথাই চাপা থাকে না, তাই অশোকের সাথে রুমার প্রেমের কথা ছড়িয়ে পড়ল। অশোক রাত করে বাড়ি আসে, জিজ্ঞাসা করলে মিথ্যে বলে। ক্লাবে কেরাম অথবা তাস খেলছিল বলে। সে কথা অশোকের বাবা মায়ের কানেও এলো, আর তাই অশোকের তাড়াতাড়ি বিয়ে দিলেন সরোজিনীর সাথে। অশোক রাজি ছিল না, কিন্তু বাবার ভয়ে বিয়ে করে। আর বড় বৌদিকে রুমার কথা সব বলেছিল অশোক। বড় বউ সুনয়না হলো খুব চালাক। সে দেখলো অশোককে হাতে রাখার এই একটা মোক্ষম পথ। সে অশোককে উৎসাহ দেয়, ভরসাও দেয় পাশে থাকার। রুমার কষ্টে তারও খুব কষ্ট হয়, সেসব কথা বলতে থাকে। অশোক রাত করে বাড়ি ফিরলে শাশুড়িকে কিছু জানতে দিত না, সুনয়না নিজে দরজা খুলে দিত। এইভাবে ওকে ভুল পথে চালনা করতে সাহায্য করে। রুমা অশোককে বলে, তোমার বিয়ে হয়েছে আর তুমি আমাকে মনে রাখবে কেন? এবার নতুন বউ নিয়ে সংসার করবে, এটাই নিয়ম। আর আমার মতো অরক্ষণীয়া মেয়ে এই আস্থা করেই পড়ে থাকবে। অশোক বলে, তুমি আমার মনে যেমন ছিলে তেমনি থাকবে। ওকে বিয়ে করেছি কেবল মা বাবার জন্য, আমি ওকে কোনোদিন স্ত্রী বলে মানব না। বিয়ে না হলেও তুমি আমার স্ত্রী। সুনয়না রোজ রাতে সরোজিনীর দুধে ঘুমের ওষুধ দিয়ে দিত অশোকের কথা মতো। আর সরোজিনী ঘুমিয়ে গেলে অশোক রোজ বেরিয়ে যেত রুমার কাছে। অশোকের মা এসবের কিছুই জানতেন না। উনি ছেলের বিয়ে দিয়ে নিশ্চিন্ত ছিল, ভেবেছিলেন সব ঠিক হয়ে গেছে। সরোজিনীর কিছুদিন কাটার পর তার সন্দেহ হয় নিজের ঘুম নিয়ে। আর কিছু বললেই বড় বউয়ের মুখ টিপে হাসি তার ভালো লাগে না। সে একদিন দুধ পরে খাবো বলে রেখে দেয়, পরে না খেয়ে কায়দা করে ফেলে দেয়। সেদিন ওর ঘুম আসে না। সেদিন থেকে বুঝতে পারে ওই দুধেই কিছু আছে। সরোজিনী সজাগ থাকে, দেখে রাতে অশোক ঘরের দরজা খুলে চলে গেল। কিছুক্ষণ পরে ও চুপি চুপি পিছনে গিয়ে দেখে একদম বাড়ির বাইরে চলে যায় অশোক। কিছু বলে না, চুপ করে অপেক্ষা করে কখন ফিরবে দেখবে বলে। সারা রাত কাটিয়ে ভোরবেলা অশোক ফেরে, দেখে সরোজিনী ঘুমাচ্ছে। সত্যি সেদিন সরোজিনী ভোরের দিকে ঘুমিয়ে যায়। পরের দিনও একই ঘটনা ঘটে। সরোজিনী দুধটা আর খায় না, নানান ছলো করে ফেলে দেয়, সেই কেউ টের পায় না। ভোর রাতে অশোক ফিরলে সরোজিনী ওকে প্রশ্ন করে, কোথায় গিয়েছিলে? অশোক বলে, ইস, তোমার ঘুম ভেঙে গেল? আমি একটু বাথরুমে গিয়েছিলাম, আস্তে উঠলাম, তাও ঘুম ভেঙে গেল তোমার? সরোজিনী বলে, সত্যি করে বলো, কোথায় যাও রোজ রাতে? কি বাজে কথা বলছো, আমি তো এখানেই শুয়ে থাকি, বরং তুমিই রোজ ঘুমিয়ে যাও। আর কত মিথ্যা কথা বলবে? আমি যে শুধু শুধু ঘুমিয়ে যেতাম না, সেটা তুমি ভালো করেই জানো। তুমি আর বৌদি মিলে এই কারসাজিটা করতে, ঘুমের ওষুধ দিতে আমাকে। কেন দেব? তোমার মন গড়া কথা সব, তাই বুঝি? রোজ রাতে কোথায় চলে যাও তুমি? আমি নিজে চোখে দেখেছি এই 3 দিন ধরে। তাই আমাকে এড়িয়ে চলো। তাহলে বিয়ে করেছিলে কেন? যার কাছে যাও তাকে তো আনতে পারতে ঘরে। অশোক রাগের মাথায় বলে, তাই আনতাম, শুধু বাবা মার জন্য তোমাকে বিয়ে করেছি, না হলে তোমার মতো মোটা আধবয়সী মেয়েকে বিয়ে করার জন্য আমার বয়ে গেছে। যেমন আছো ঘরে খেয়ে পড়ে থাকবে, আমাকে পাবার আশা কোনোদিন করবে না। ভালোই হয়েছে তুমি জেনে গেছো। আর লুকিয়ে যাব না, তোমার সামনে দিয়ে যাব। হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি, সেই আমার কাছে সব। তুমি ইচ্ছা করলে থাকতে পারো, আর থাকতে ইচ্ছে না হলে চলে যেতেও পারো, আমার কিছু যায় আসে না। সরোজিনী কেঁদে ওঠে। আহ, ন্যাকা কান্না কাঁদবে না, চুপ করো। আমি এখন ঘুমাবো, সকালে কাজ আছে। সরোজিনী ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় বসে থাকে, রাতটা কাটায়। সকাল হলে নিজের জামা কাপড় গোছাতে লাগে। সুনয়না চা করে, সবাইকে দেয়, আর শাশুড়িকে বলে, সরোজিনী আজ এখনো ওঠেনি, শরীর খারাপ নাকি? শাশুড়ি মা অশোককে বলেন, কি রে বৌমার কি শরীর খারাপ? আমি জানি না। এমন সময় সরোজিনী ব্যাগ হাতে সামনে এসে বলে, উনি জানবেন কি করে? আপনার ছেলে তো রোজ রাতে বাড়িতেই থাকে না। কি বলছো এসব? যা বলছি ঠিক বলছি। আপনারা কিছু জানতেন না? সব জানতেন। আর বৌদি রোজ আমাকে ঘুমের ওষুধ দিত দুধের সাথে, পাছে আমি টের পাই বলে। কেন আপনারা আমার জীবনটা নষ্ট করলেন বলুন, কেন করলেন?
অশোকের মা বলেন, আমি ভেবেছিলাম বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, মোহ কেটে যাবে। আর বড় বৌমা, তুমি সব জেনে ওর সাথে হাত মিলিয়ে ওকে ভুল পথে ঠেলে দিয়েছো। আরো আমাকে কিছু বলনি? তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের পাশে না থেকে ওর ক্ষতি করে যাচ্ছিলে। ছি ছি। অশোক বলে, আমি তো বিয়ে করতে চাইনি, তোমরাই জোর করেছিলে বিয়ে করতে। তাহলে বিয়ের দিন বিয়ে করতে গেলি কেন? আমরা তো জোর করে নিয়ে যেতে পারতাম না? এখন এই মেয়েটির কাছে মুখ দেখাই কি করে আমরা, বলতো? অশোক চুপ করে থাকে। অলোক বড় বউকে খুব তিরস্কার করে, বলে, বড় বৌদি মায়ের সমান, আর তুমি ওর খারাপ কাজে সঙ্গী হয়েছ। অবাক হচ্ছি আমি, এই তোমার শিক্ষা? সরোজিনী বলে, আপনারা আপনাদের ছেলে বৌমাকে কি বলবেন সেটা আপনাদের ব্যাপার। তবে আমি একজন মেয়ে হতে পারি, গরিব হতে পারি, কিন্তু আত্মসম্মান বোধটুকু আছে, তাই আমি এই অসম্মান নিয়ে বাড়িতে থাকবো না। আমি চললাম। না মা, তুমি যেও না। আমি তোমার শাশুড়ি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমাদের মেয়ে হয়ে থাকো। অশোকের ব্যবস্থা আমরা করব, কথা দিচ্ছি তোমাকে। না, জোর করে ভালোবাসা হয় না। যদি না নিজের ভুল কেউ বোঝে, তবে আমি কোনো পাপ করিনি, তাই বলে যাচ্ছি, ওকে এর শাস্তি পেতেই হবে। সরোজিনী আর দাঁড়ায় না, সুটকেস হাতে বেরিয়ে যায়। অশোকের মা নিজের কপাল চাপড়ে কেঁদে বলেন, ছি ছি, লজ্জার কথা, ছেলের জন্য পাড়ায় মুখ দেখাতে পারবো না, এমন কুলাঙ্গার পেটে ধরেছিলাম আমি। সরোজিনী বাপের বাড়ি চলে আসে আর মা বাবাকে সবই বলে, কিভাবে ওদের ঠকানো হয়েছে। সরোজিনীর মা বাবা বলে, সবই আমাদের দুর্ভাগ্য, এর চাইতে বিয়ে না হলেই তো ভালো ছিল। যাক, যা কপালে ছিল হয়েছে, আমাদের যদি খাবার জোটে তোরও জুটবে। সরোজিনী থেকে গেল বাপের বাড়িতে। কাপড়ে এমব্রয়ডারি সেলাই করে রাখি বাঁধে, এসব করে নিজের খরচটা চালিয়ে নেয়। এদিকে সরোজিনী চলে যাবার পর অশোককে আর ওর পরিবারকে আশেপাশের লোকজন নিন্দা করতে লাগলো। অশোকের বন্ধুরা অশোককে অপমান করে বলে, বিয়ে করেছিলি কেন? ভালোই তো একটা রক্ষিতা রেখেছিস, শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করলি কেন? অশোক অস্বীকার করে রুমার কথা, বলে, ও আমাদের বোন হয়, মায়ের সইয়ের মেয়ে, ওর সম্বন্ধে বাজে কথা বলবি না। রেখে দে তোর বোন, আমরা সব জানি। এখনো সময় আছে, বউকে ফিরিয়ে আন, না হলে আমরাও তোকে ছাড়বো না। বাকবিতণ্ডা বাড়তে থাকে, ঝগড়া হয়। ওরা বলে, যদি কোনোদিন ওই মেয়েটির বাড়িতে তোকে দেখি, খুব খারাপ হয়ে যাবে, এটা জেনে রাখ। ওকেও এখানে থাকতে দেব না আমাদের পাড়াতে। অশোককে সবাই ত্যাগ করে আস্তে আস্তে। কিছুদিন যায়, অশোক লুকিয়ে লুকিয়ে তবুও যায় রুমার কাছে। একদিন রাতে ছেলের দল ওদের দুজনকে ধরে একসাথে। তখন তারা অশোককে বলে, কিরে, কেমন বোন হয়, রাতে আসতে হচ্ছে লুকিয়ে? অশোককে চর চাপাটিও মারে, আর রুমাকে বলে, দেখো, তুমি একলা মহিলা থাকো বলে আমাদের সহানুভূতি ছিল, কিন্তু যা করছো তা মেনে নেওয়া যায় না, তুমি এখান থেকে যাও। রুমা ওদের পায়ে ধরে বলে, আমি চাই না ও আসুক, আমি বারণ করলেও শোনে না। একটা পুরুষ মানুষের সাথে আমি কি পারি? আমাকে জোর করে ওর সাথে থাকতে বাধ্য করে। অশোক বলে, এটা কি বলছো রুমা? তোমার মত না থাকলে আমি যেতাম তোমার কাছে। ছেলের দল, পঞ্চায়েত মেম্বার সবাই মিলে সিদ্ধান্ত নিল, রুমার কেউ নেই, অসহায় মহিলা, একা মানুষ এখানেই থাকুক। আর অশোক যদি ওকে বিরক্ত করে, তবে অশোককে এরপর পুলিশে দেওয়া হবে। অশোক বলে, রুমা, তুমি আজ সাধু সাজছ? তোমার জন্য আমি বউকেও কোনোদিন তার সম্মান দিইনি, তুমি দুঃখ পাবে ভেবে। আর সেই তুমি? ওসব কথা এখন ছাড়, দেখছিস তো নিজের ভুলেই জীবনটা নষ্ট করলি। এবার শুধরে যা, এখনো সময় আছে, আমরা তোর বন্ধু ছিলাম তাই বলছি। অশোক মা বাবার মুখ ডুবিয়ে বাড়ি ফিরে আসে আর কান্নায় ভেঙে পড়ে। মা বাবাকেও ওর সাথে কথা বলে না, বৌদি কেবল খেতে দেয়। আর এখন সেও ওর পাশে নেই, কারণ সুনয়না বুঝে গেছে ওর পাশে থাকলে ওর বড় অলোক ওকে ছেড়ে দেবে না। হয়তো সরোজিনীর মতো ওকেও চলে যেতে হবে বাপের বাড়িতে। অশোকের বাবা অশোককে আর জমি চাষ করতেও দেয় না, কাজেই হাতে পয়সাও নেই। একদিন অশোক মাকে বলে, আমি ভুল করেছি, আমাকে তোমরা ক্ষমা করো। এইভাবে বাড়িতে একা একা বন্দি হয়ে থাকলে আমি পাগল হয়ে যাব। তুই তো পাগল হয়েই গেছিস, তাই তো ঘরের লক্ষ্মীকে অপমান করে ওই মেয়েটার কাছে গিয়েছিলি। দেখলি তো ঠিক সময় কেমন নিজে সাধু হয়ে তোর ঘাড়ে সব দোষ দিল। এটাই বাস্তব, ঠিক হয়েছে। ও লোকের সহানুভূতি পাচ্ছে, সবাই বলছে, আহারে, ও একটা একলা মেয়ে, দাদার মতো ভেবে সাহায্য নিয়েছিল, কিন্তু ওর মনে যে এই ছিল কি করে জানবে, আরো কত কি। অশোক বলে, খুব ভুল করেছি আমি, মোহগ্রস্ত হয়ে গিয়েছিলাম। আর ছোট থেকে দেখেছি ওর মা বাবা মরে গেল, তাই আমার দয়া হয়েছিল, আমি দুর্বল হয়ে পড়েছিলাম। কিন্তু এখন বুঝছি ওর পাল্টি খেতে একটু সময় লাগলো না। সকলের সামনে আমাকে ছোট করে সব দোষ আমাকে দিল, সবাই সবটা বুঝেও ওর দিকেই রায় দিল। এটা তোর কর্মফল, বৌমার অভিশাপ। এখন যা, ওকে ফিরিয়ে নিয়ে আয়। আমি কোন মুখে যাব?
তোমরা নিয়ে এসো। আমাদের সে মুখ তুই রাখিসনি, আমাদের পক্ষে যাওয়া মুশকিল, তুই তোর কর্মফল ভোগ কর। বাবা এখন তোমার হাতে জমি দেবে না, তোকে বিশ্বাস করে হাতে পয়সা হলেই আবার ছুটবি ওই মেয়ের কাছে। তাই এখন আগে ভালো হয়ে দেখা, তারপর ক্ষমা করার কথা। অশোক বুঝলো এখন আর কিছুই হবে না, কাজেই সবটা মেনে চুপচাপ বাড়ির কাজ করে আর থাকে। এদিকে সরোজিনীর মা লোক মুখে সব কথা শুনে সরোজিনীকে বলে, ভগবান আছে রে, ভগবান আছে। কি হয়েছে, তুমি এত উত্তেজিত কেন? ও বাড়ির খবর শুনলাম, সবাই বলছে প্রতিবেশীরা অশোককে খুব মেরেছে আর বলেছে ওই মেয়ে ছেলেটার কাছে আর গেলে পুলিশে দেবে। আমরা তো পয়সার অভাবে কিছু করতে পারিনি, ভগবানই তার বিচার করলেন। সরোজিনী চুপ করে থাকে, হয়তো মেরেছে শুনে কষ্ট একটু হচ্ছে। হাজার হোক ওর জীবনে তো এই প্রথম পুরুষ ছিল। মুখে বলে, বাদ দাও রামা, ওদের কথায় আমাদের কাজ কি? অশোক ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কারোর সাথে কথাও বলে না, কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে। অশোকের মায়ের খুব চিন্তা হয়, হাজার হোক সন্তান তো, তার কিছু হলে কষ্ট তো হবেই। সরোজিনীর মুঠো ফোনটা হঠাৎ বেজে উঠলো। সরোজিনী হ্যালো হ্যালো বললেও অপর প্রান্ত থেকে কোনো আওয়াজ নেই। কিছুক্ষণ অপেক্ষা করে ফোন কেটে দেয় সরোজিনী। সরোজিনী ভাবে রং নাম্বার হয়তো। অশোক এখন একদম পাল্টে গেছে, শুভ বুদ্ধির উদয় হয়েছে, কিন্তু মনের সাথে শরীরের যোগ তো বেশি, তাই তার শরীরটা ভালো যাচ্ছে না, পাপ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে, আর রুমার উপর রাগ হচ্ছে। এমন বেইমানি মেয়ে আগে একটু যদি বুঝতে পারতাম। সুনয়না বলে, আমাকে আর ও বিশ্বাস করবে ঠাকুরপো? মনে তো হয় না। আমিও তো তোমার পাল্লায় পড়ে ওর সাথে যা করেছি তা অন্যায় করেছি। ওদের কথা অশোকের বাবা শুনতে পেয়ে বলে, ওরা ভদ্রলোক, তাই কিছু করেনি, না হলে তোমরা সব জেলে থাকতে। আর বেচারিদের লোকবল অর্থবল কিছুই নেই, তাই আরো আমরা সবাই বেঁচে গেছি। এটা মনে রাখবি, তোর উচিত ওকে পায়ে ধরে নিয়ে আসা। অশোক চুপ করে থাকে। আজ আর ওর চুপ থাকা ছাড়া কোনো উপায় নেই। সরোজিনী শুয়ে পড়ে। সারাদিনের খাটাখাটনি দু চোখ ঘুমে জড়িয়ে আসে। হঠাৎ আবার ফোনটা বাজে। সরোজিনীর বোন দিদিকে ডেকে দেয়, বলে, তোর ফোন বাজছে দিদি। হ্যালো? হ্যালো, কে? এত রাতে ফোন করছেন, উত্তরও দিচ্ছেন না। ধুর বলে ফোনটা কেটে দেয় সরোজিনী। বোনকে বলে, কে বলতো? প্রায় এই ফোনটা আসে, কোনো কথা বলে না। আমার ফোন নাম্বার পেলই বা কোথা থেকে? আমি কি করে জানবো? যাক, শুয়ে পড়, ঘুমো। সরোজিনী সকালে উঠে নিজের কাজে ব্যস্ত। ওর বোন ডলি ঘরে বসে পড়ছিল। সরোজিনীর ফোনটা বাজে, ডলি ধরে। অপর প্রান্ত থেকে বলে, হ্যালো, কে? ডলি? হ্যাঁ, আমি ডলি বলছি। তোমরা ভালো আছো সবাই? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো নেই গো, মন একদম ভালো নয়। সেদিন তোমার স্কুলে গিয়ে ভাগ্যিস নাম্বারটা এনেছিলাম, তাই তো একটু খবর পাচ্ছি। দিদি ফোন ধরলে আপনি কথা বলেন না কেন? ভয় করে গো, যদি রাগ করে। ঠিক আছে, এখন রাখছি, দিদি আসছে, আপনি পরে ফোন করবেন। সরোজিনীর বাবা বড় মেয়ে কমলিনীর বাড়ি গিয়েছিল। আজ ফিরে সরোজিনী ও তার মাকে বলে, জানো বউ, শুনলাম অশোক আর আগের মতো নেই, নিজের ভুল বুঝতে পেরেছে। কমলিনী বলছিল ওরা সরোজিনীকে নিয়ে যেতে চায়। অশোকেরও তেমন ইচ্ছে, নিজেরা লজ্জায় বলতে পারছে না, তাই কমলিনীকে বলছে আমাদের বলতে। সরোজিনীর মা বলে, তা ওরা তো নিজে আসতেই পারতো, তা তো আসেনি। ওরা এসে বললে পরে ভেবে দেখা যাবে। সরোজিনী কোনো কথা বলে না, উঠে চলে যায় সেখান থেকে। রাতে সরোজিনীর ফোনে আবার ফোন আসে। সরোজিনী ফোন ধরে বলে, যদি কিছু বলার থাকে আপনার বলুন, না হলে বিরক্ত করবেন না, আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। অপর প্রান্ত থেকে বলে, আমাকে ক্ষমা করবে সরোজিনী, রোজ আমি ফোন করি কিন্তু কথা বলতে সাহস পাই না। আমি তোমার সাথে যা করেছি তার জন্য আমি অনুতপ্ত, বিবেক যন্ত্রণায় ছটফট করছি, বিশ্বাস করো। আমি ভুলজনকে ভালোবেসে ঠকেছি, সে আমার ভালোবাসার মর্যাদা দেয়নি, বরং ছোট করেছে, অপমান করেছে একরাশ লোকের সামনে। অবশ্য এটাই আমার উপযুক্ত শাস্তি, ভগবান তা চুকিয়ে দিয়েছেন। তুমি ফিরে আসবে সরোজিনী, আমি নিজে তোমাকে নিয়ে আসব। আপনার কথা শেষ হয়েছে? আমি ফোন রাখছি। না না, ফোন রেখো না প্লিজ। শোনো, আমার শরীর ভালো নয়, বিবেক দংশনে আমি মরে যাচ্ছি, খেতে পারি না, ঘুমোতে পারি না। মা বাবা বলেছে আমাকেই তোমার রাগ ভাঙিয়ে সম্মান দিয়ে নিয়ে আসতে হবে। তুমি আমাকে আর একটা সুযোগ দাও, শুধু একবার। আপনি আমার নাম্বার পেলেন কি করে? অনেক কষ্টে ডলির কাছ থেকে জোগাড় করেছি, ও দিতে যায়নি, ওকে বকাবকি করো না যেন। আমি ফোন রাখছি বলে ফোন কেটে দেয় সরোজিনী। ডলিকে বলে, তুই আমার নাম্বার অপর লোককে দিয়েছিলি কেন? ডলি বলে, কি করব বল, রোজ স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকতো, আমি বলেছিলাম দিদি বকবে, শুনতো না, দুহাত জড়ো করে কেবল ক্ষমা চাইতো। অত বড় মানুষটাকে কতবার ফেরত দেওয়া যায় বলতো, তাই দিতে বাধ্য হয়েছি। তবে এখন আমার মনে হয় সত্যি জামাইবাবু অনুতপ্ত, তোকে নিয়ে যেতে চায়। বদলে গেছে রে মানুষটা। তুই চুপ কর, ওদের স্বভাব যায় না রে, যে একবার বিপথে যায় সে বারবার যাবে। আমি বিশ্বাস করি না, এই আমি বেশ আছি।
ডলের বিয়ে দেবে বলে ওর বাবা চেষ্টা করে, কিন্তু এক মেয়ে শ্বশুর ঘর ছেড়ে বাপের বাড়ি এসে বসে আছে শুনে আর পরে জানাবো বলে চলে যায়, আর কেউ ফিরে আসে না। দিনের পর দিন এই ঘটনা ঘটে চলেছে, কেউ বোঝে না। সবসময় মেয়েদেরই দোষ থাকে না, কিছু ছেলেদেরও দোষ থাকে, কিন্তু কে কাকে বলবে। সরোজিনীর খারাপ লাগে, ওর জন্য বোনের বিয়ে ভেঙে যাচ্ছে, কিন্তু ও কি করবে, কি করতে পারে। এদিকে অশোক প্রায়ই ফোন করে সরোজিনীকে, কোনো সময় ফোন ধরে, রাগ ফলায় অশোকের ওপর, আবার অনেক সময় ফোন ধরেই না। অশোক একদিন হঠাৎ সরোজিনীদের বাড়িতে হাজির হয়, এসে সরোজিনীর বাবা মায়ের কাছে ক্ষমা চায় আর বলে, আমি সরোজিনীকে নিতে এসেছি, আমাকে আর একবার সুস্থভাবে বাঁচার সুযোগ দিন, আমি আর কোনো ভুল করব না। সরোজিনীর বাবা বলে, সরোজিনী যদি যেতে চায় আমাদের কোনো আপত্তি নেই, আমি সরোজিনীর সাথে কথা বলতে চাই। মা বলেন, ঘরে যাও। সরোজিনী ওখানেই আছে। অশোক ঘরে যায়, বলে, আমাকে ক্ষমা করো সরোজিনী, আমার সাথে ফিরে চলো, উপযুক্ত সম্মান দিয়ে রাখবো তোমাকে। আমি তোমার কাছে সম্মানের চেয়েও একটু ভালোবাসা আশা করেছিলাম, ভালোবাসা থাকলে শ্রদ্ধা সম্মান আপনিই আসে, তুমি তো ভালোই বাসতে পারবে না। না না সরোজিনী, আমি তোমাকে খুব ভালোবাসি এখন, বিশ্বাস করো। যেদিন থেকে নিজের ভুল বুঝতে পেরেছি সেদিন থেকে তোমার মূল্য বুঝেছি। ও, তা না হলে তো বুঝতে না। তুমি ফিরে যাও, আমার মন ভেঙে গেছে। অনেক আশা স্বপ্ন নিয়ে তোমাদের বাড়ি গিয়েছিলাম, ভেবেছিলাম সবাইকে ভালোবেসে আপন করে নেব, স্বামীকে ভালোবাসার সাথে সাথে। সেই স্বপ্ন ওই দিন রাতেই, যেদিন তুমি আমাকে ফেলে চুপিসার ওই মেয়েটির কাছে গিয়েছিলে, সেই ক্ষণই কাজ ভাঙার মতন টুকরো টুকরো হয়ে গেছে আমার মন, সেই ভাঙা কাজ আর জোড়া দেওয়া যাবে না, অসম্ভব। তুমি ফিরে যাও। আমি এইভাবে থাকতে অভ্যস্ত হয়ে গেছি, এইভাবেই বাকি জীবনটা কাটাতে চাই, তোমারও হয়ে যাওয়া উচিত। অশোক অনেক অনুনয় বিনয় করেও যখন কোনো ফল হলো না, তখন ব্যর্থ মনোরথ নিয়ে ফিরে যায়। রাস্তায় প্রচন্ড ঝড় জলে পড়ে অশোক, ওর কোনো দিকে হুঁশ নেই, ভিজে ভিজে ঝড় মাথায় করে বাড়ি আসে। ওর মা বাবা কিছু জানতো না অশোক কোথায় গিয়েছিল। অশোক কাউকে কিছু না বলে চলে গিয়েছিল নিজের ব্যর্থতার কথা, আর কে ফলাও করে বলতে চায়, তাই অশোকও সেসব কথা কাউকে জানালো না। রাতে প্রচন্ড জ্বর এলো অশোকের, জ্বরের বড়ি খেয়েও আর জ্বর নামলো না, তার সাথে সর্দি কাশি। ডাক্তার এলো, তিনি বললেন নিউমোনিয়া হয়েছে, খুব সাবধানে আর সেবা যত্নে রাখতে হবে, না হলে বিপদ বাড়বে। অশোকের মা সেবা করছেন, তার বয়স হয়েছে, তবে মা তো, তাই তার ক্লান্তি থাকে না। অশোক জ্বরের ঘোরে কেবল সরোজিনীর নাম করছে আর ক্ষমা চাইছে। অশোকের মা কমলিনীকে ডেকে পাঠায় আর বলেন, তুমিই তো সম্বন্ধ করে বিয়ে দিয়েছিলে, আমার ছেলের দোষ, তাকে ধরে রাখতে পারেনি, একটা ভুল করেছে, আর তার ফলও ভোগ করে চলেছে। এখন এই অবস্থা, জ্বরের ঘোরে কেবল সরোজিনী সরোজিনী করে চলেছে। তাই বলছিলাম, একবার তোমার বোনকে দেখে যেতে বলবে, জানি না কি আছে আমার কপালে, তবুও যদি ওর ইচ্ছাটা পূরণ করতে পারি, তাই অনুরোধ করছি, একজন অসহায় মা আমি। কমলিনীর অশোককে দেখে খুব মায়া হলো, মুখে বলে, আমি এক্ষুনি ও বাড়ি যাচ্ছি, দেখি কি করতে পারি। কমলিনী বাপের বাড়িতে যায় আর সরোজিনীকে বোঝায়, বলে, দেখ, তোদের ডিভোর্স যখন হয়নি তখন তুই এখনো ওর বউ, আর ওর অবস্থা ভালো নয়, জ্বরের ঘরে শুধু তোকেই খুঁজে চলেছে। আমি নিজে দেখে এলাম, তোর যাওয়া উচিত মনে হয়। যদি কিছু হয়ে যায় তখন তুই নিজেকে ক্ষমা করতে পারবি। আর ও তো এসেছিল তোকে নিতে, দেখ, অত জেদ ভালো নয়। সে তো নিচু হয়েছে, অনুতপ্ত হয়েছে খুব, একটা সুযোগ দেওয়া তোর উচিত। সরোজিনীর মা বাবাও কমলিনীকে সাপোর্ট করে। সরোজিনী ভাবে, সবাই যখন চাইছে তাই যাই, আর এত শরীর খারাপ শুনে চুপ করে থাকে কি করে। ও আমাকে ভালো না বাসলেও আমি তো প্রথম দিন থেকেই ভালোবেসে এসেছি, আর আমি গেলে হয়তো ছোট বোনের বিয়েটাও হবে সুশৃঙ্খল ভাবে। আমার জন্যই তো বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। সরোজিনীকে নিয়ে কমলিনী আর ওর বাবা এ বাড়িতে এলো। সরোজিনী অশোককে দেখে আড়ালে গিয়ে চোখের জল মোছে। অশোকের মা দেখতে পেয়ে বলেন, ক্ষমা করে দাও ওকে, যা করেছে ভুল করেছে, এখন তোমার নাম ধরি কেবল ডাকছে, ঘুমের ঘোরেও তোমার নাম বলছে। সরোজিনী অশোকের মাথার পাশে বসে, মাথায় হাত বুলিয়ে দেয়, জলপট্টি দেয়, হাত পা ঠান্ডা হয়ে গেলে শ্যাক দেয়, সময় সময় ঔষধপথ্য দেয়। আস্তে আস্তে অশোক সুস্থ হয়ে ওঠে। অনেকদিন পর আজ অশোক স্বাভাবিকভাবে তাকিয়েছে। ডাক্তারবাবু বলেন, আর ভয় নেই, বিপদ কেটে গেছে। অশোকের বাবা বলেন, আপনার জন্যই আবার ছেলেকে ফিরে পেলাম। ডাক্তার বাবু বলেন, ওর স্ত্রীর সেবায় তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করেছে, আমি তো শুধু ওষুধ দিয়েছি, এই রোগের সেবাই আসল। অশোকের মা বলেন, সতীসাধ্যী স্ত্রী থাকতে ভয় কি? অশোক সরোজিনীকে দেখে বলে, তুমি এসেছো? অশোকের মা বলেন, কদিন আগে এসেছে বৌমা, তোর অসুখ শুনে। তুই তো চোখ মেলে তাকাচ্ছিলিসই না, ঘোরে ছিলিস, তাই দেখতে পাসনি। ওর সেবাতেই তো সুস্থ হলি, এখন বিশ্রাম নে।
বলে অশোকের মা ডাক্তার সবাই বাইরে গেল। অশোক কাঁপা কাঁপা হাতে সরোজিনীর হাত ধরে বলে, আর চলে যাবে না তো? সরোজিনী বলে, কথা না শুনলে চলে যেতেও পারি। অশোক বলে, আর সব কথা শুনবো বলে তো কবে থেকে বসে আছি, আর এই হাত একদম ছাড়বো না। ধরা দিতেই তো চেয়েছিলাম, তুমিই ধরনি। আর আমাকে লজ্জা দিও না সরোজিনী, আমি বড় ক্লান্ত। এবার তোমার আশ্রয় একটা নিশ্চিন্ত জীবন কাটাতে চাই। সুনয়না ঘরে ঢুকে বলে, এবার ঠাকুরপো, আর তোর জীবনটা তুই সুন্দর করে সাজা, আর পারিস যদি আমাকে ক্ষমা করিস বোন। সরোজিনী বলে, তোমার কি দোষ, সব আমার কপাল। অশোক বলে, এবার কপাল আমি ঠিক করব। দেখো তুমি তুমি আজ আমাকে নতুন জীবন দিয়েছো, আর সে জীবন শুধু তোমার জন্যই থাকবে। থাক থাক, অত আর বলতে হবে না। এত ভালো ভালো কথা সহ্য হবে না গো। এখনো পুরো সুস্থ হওনি, এখন এই জীবন নিয়ে অত টানাটানি করতে হবে না। তিনজনই হেসে ওঠে। অশোকের মা বাবা বাইরে থেকে ওদের হাসি শুনে ঠাকুরকে প্রণাম করে বলে, এতদিনের সংসারটা আমার ভরে উঠলো, ওরা সুখে থাকুক। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।